কী সব যা তা বলছিস? আমি আর উনি অসম্ভব ব্যাপার। তাহলে তোর গলা এত কাঁপছে কেন এই কথাটা বলতে? বাইরে থেকে মাত্র আসলাম, তাই এমন শোনাচ্ছে। কথাটা বলেই ও গটগট পায়ে পাশের শপে চলে গেল। শুরুর কথাগুলোর সময় তো গলা কাঁপেনি, তাহলে এই টপিক ওঠার আগ সাথেই গলা কাঁপতে শুরু করলো কেন? ডাল মে কুছ তো কালা है। পাশের শপ থেকে তানিয়ার গলার স্বর ভেসে আসলো। ডাল মেয়ে সব কুছ ধলা হে। গাথার দল, বেশি ভাবাভাবি করলে পরকালে গিয়ে এর জন্য হিসেব নিব বলে দিলাম। আর রাইসা, কাজ কি করবি না? দ্রুত এখানে আয় অকর্মা। রাইসা ঠোঁট চেপে হাসতে হাসতে পাশের শপে চলে গেল। সিনু আর রাইমা একে অপরের দিকে তাকিয়ে কিছুক্ষণ হেসে পুনরায় যে যার কাজে লেগে পড়ল। সিনু কিছু হিসাব নিকাশ করে রাইমার উদ্দেশ্যে বলল, ভালোই ইনকাম হচ্ছে রে রাইমা, আমাদের ব্যবসায় আল্লাহর বরকত আছে। ভাবছি দ্রুত চারজনে মিলে একটা BMW গাড়ি কিনে সাজেক ট্যুরে যাব, কিন্তু এত বড় লোকের স্বপ্নের জন্য পর্যাপ্ত টাকা আমাদের নেই, এখনো গরিবই রয়ে গেলাম। একজন পুরুষের শান্ত কণ্ঠস্বর ভেসে আসলো। আজ না হয় তোমার ইনকাম একটু বাড়িয়ে দিতে যাই, BMW না কিনতে পারলেও সাজেক ট্যুর অন্তত যাওয়া যেতে পারে। সিনু আর রাইমা চকিতে পিছনে তাকালো। নাবিন পকেটে হাত গুজে হাস্যোজ্জ্বল মুখে শপের দরজায় দাঁড়িয়ে আছে। ওকে দেখতেই সিনুর মুখে অটোমেটিকলি হাসি ফুটে উঠল। অন্যদিকে রাইমা মুখ ঘুরিয়ে ডিজাইন করতে করতে বিড়বিড় করে বলল, এই ব্রিটিশের ভুল করে ফেলে যাওয়া গম্ভীর মুখের বংশধর এখানে কি করছে? তোমাদের শপের সবচেয়ে উন্নত মানের কেকটা দাও তো সিনু, আম্মু আর নাবিল খেতে চেয়েছে। সিনুও বিপরীতে মিষ্টি করে হেসে কেক আনার জন্য চলে গেল। নাবিন পিছন থেকে বলতে লাগলো, কুকিজ আর পেস্ট্রি নিয়ে এসো সিনু। নাবিন একটা চেয়ারে বসে পড়ল। হঠাৎ রাইমার করা ডিজাইনগুলোর দিকে চোখ যেতেই ও বলল, ভেরি ফ্যান্টাস্টিক, ইউ আর ব্রিলিয়ান্ট রাইমা। এক মিনিট, আমি কি আবারও আপনাকে রাগিয়ে দিয়েছি নাকি? কেন বলুন তো? এই যে কিছুক্ষণ আগেই আমার সাথে ইংরেজিতে কথা বললেন। না, আমি আপনার উপর রাগ করিনি, ওটা কথার কথা বলে ফেলেছি। উফ, বাঁচলাম। রাইমার ডিজাইন করা শেষ। মারিয়া এসে কেকগুলো প্যাকেট করতে লাগলো। রাইমাও ওকে সাহায্য করতে লাগলো। সিনু নাবিনের অর্ডার করা কেক, কুকিজ আর পেস্ট্রি নিয়ে আসলো। এগুলো হাস্যোজ্জ্বল মুখে নাবিনের হাতে দিয়ে বলল, আর কিছু লাগবে? তোমার বানানো বুকেট না নিয়ে কিভাবে যাই বলো? বুঝতে পেরেছি। সিনু পাশের শপে যেতে ধরতেই রাইমা বলল, আমি এতগুলো ডেলিভারি দিতে গেলাম, আমাকে আবার খুঁজতে খুঁজতে জ্ঞান হারিয়ে ফেলিস না। সিনু হেসে উঠে মাথা কাত করে ওকে সম্মতি জানালো। রাইমা স্কুটি নিয়ে চলে গেল। সিনু বিভিন্ন ধরনের ফুল দিয়ে একটা বুকেট বানালো, তবে বুকেটটাতে বেলি ফুল বেশি আছে। সিনু পরম যত্নে বুকেটটা বানিয়ে নাবিনের দিকে বাড়িয়ে বলল, এই নিন আপনার পছন্দের বেলি ফুল দিয়ে বুকেট বানিয়েছি। নাবিন অমায়িক একটা হাসি দিয়ে সেটা নিয়ে নিল। তারপর পকেট থেকে অনেকগুলো চকলেট বের করে সিনুর দিকে দিয়ে বলল, এই নাও তোমার মোস্ট ফেভারিট চকলেট। সিনু অসম্ভব খুশি হয়ে গেল। চকলেটগুলো দু হাত দিয়ে চট জলদি নিয়ে ও উচ্ছ্বসিত কণ্ঠে বলল, অনেক অনেক জাজাকাল্লাহ, আপনি আমার মন ভালো করে দিলেন। তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে, সবসময় হাসি মুখে ধরে রাখবে, ঠিক আছে? ঠিক আছে। আজ চললাম, নিজের খেয়াল রেখো। বলে নাবিন শপের বাইরে চলে গেল। ওর পিছু পিছু সিনুও গেল। নাবিন বাইকে উঠে মুচকি হেসে সিনুর দিকে তাকিয়ে বলল, আসছি, আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। নাবিনের বাইক অদৃশ্য না হওয়া পর্যন্ত সিনু সেখানে দাঁড়িয়ে থাকলো। তারপর শপের ভিতরে চলে গেল। দূর থেকে একজোড়া রক্তাভ চোখ ওর দিকে তাকিয়ে আছে। সাজিদ সব কিছুই দেখেছে। ও একটা কলম দ্বারা টেবিলে পরপর আঘাত করতে করতে বলল, চকলেট খেতে ইচ্ছে হলে আমাকে বলবে। ওই ছেলের থেকে কেন চকলেট নিতে হবে তোমার? কে হয় ও? আমার রাগ সহ্য করার ক্ষমতা তোমার নেই সিনু পাখি, তাই বলছি দ্রুত শুধরে যাও। রাত 10টা পার হয়ে গেছে। সিনুরা এখন যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। স্কুটি রাখার নির্দিষ্ট জায়গাটায় গিয়ে ওরা পৌঁছালো। তখন সাজিদের সাথে ওদের দেখা হলো। সাজিদ সামান্য হেসে ওদের সালাম দিয়ে সৌজন্যমূলক কথা বলল। তারপর ও চলে গেল। সাজিদ চলে যেতেই তানিয়া দাঁত কপাটি বের করে ব্যঙ্গ করে সিনুকে বলল, শোনা মনে হচ্ছে দুলাভাই পেয়ে গেছি। সাজিদ ভাইয়া তোর জন্য পারফেক্ট। আবার শুরু করলি এসব আজগবি কথা? কোন দিক দিয়ে ওনার সাথে আমাকে পারফেক্ট লাগে? আর হঠাৎ এমন কথা বলছিস কেন?
এসব বলার কারণ তো অবশ্যই আছে। সাজিদ ভাইয়া আমাদের সাথে কথা বলার সময় আর চোখে বারবার তোর দিকে তাকাচ্ছিল। একটা ছোট্ট বাচ্চা দেখলেও বুঝতে পারতো যে সাজিদ ভাইয়া তোকে পছন্দ করে। তুই বাচ্চা না রাইসা, তোর উচিত হচ্ছে না বাচ্চাদের মতো এমন অবান্তর চিন্তা ভাবনা করা। অন্ধকারে হয়তো ভুল দেখেছিস, ওনার সাথে আমি নিজেকে ভাবতেই পারি না, অসম্ভব। তাহলে কি নাভিন ভাইয়াকে ভাবতে পারিস? সিনু হঠাৎ স্তব্ধ হয়ে গেল। ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ও চুপচাপ ওদের দিকে তাকিয়ে আছে। তানিয়া ভ্রুকুচকে বলল, নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ সিনু। সাজিদ চলে যেতে ধরেও তানিয়ার কথা শুনে থেমে গিয়েছিল। ওদের এই কথোপকথন শুনে রাগে সাজিদের শিরা উপশিরা দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। হাত মুষ্টিবদ্ধ করে ও লম্বা লম্বা পা ফেলে শপের দিকে চলে গেল। গিয়ে গম্ভীর মুখে একটা চেয়ারে বসে পড়ল, কপালে হাত ঠেকিয়ে। এমন সময় মেহমেদ ওর সামনে 32 পাটি দাঁত বের করে হাসি নিয়ে হাজির হলো। পরপর ভ্রু নাচিয়ে বলল, কিরে সাজু বেবি, আজ দেখলাম তোর সতীন এসেছিল। হোয়াটেভার, সতীনের সাথে একটু আড্ডা মারতে পারিসনি? সাজিদ রক্তচক্ষু তুলে মেহমেদের দিকে তাকিয়ে পাশে থেকে একটা চেয়ারে লাথি মেরে ফেলে দিল। ওর এমন আচরণে মেহমেদ সহ স্টাফরা হতভম্ব হয়ে গেল। কয়েক মুহূর্ত কপালে হাত চেপে নিজের রাগ সংবরণ করে সাজিদ অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, মেহমেদ, বাঁচতে চাইলে আমার সামনে থেকে দূর হ। তুই এক্ষুনি বাসায় চলে যা, নয়তো তোর সাথে কি করব সেটা আমি নিজেও জানি না। মেহমেদ কিছুক্ষণ আহাম্মক হয়ে সাজিদের দিকে তাকিয়ে থাকলো। তারপর ধীর পায়ে শপের বাইরে চলে গেল। সব স্টাফ এখনো সাজিদের দিকে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। ওদের দিকে তাকিয়ে সাজিদ কর্কশ স্বরে বলল, আজকে ডিউটি শেষ, তোমরা বাসায় চলে যাও। ওরা বেশ বুঝতে পারলো ওদের বস আজ দারুণ খেপেছে, তাই তৎক্ষণাৎ পোশাক পাল্টে ওরা বাসায় চলে গেল। সাজিদ এখনও থম মেরে কপালে হাত ঠেকিয়ে চেয়ারে বসে আছে। কিছুক্ষণ এভাবে থাকার পর ও উত্তেজিত গলায় বলতে লাগলো, নাভিন, 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 আহ, তোকে আমি ছাড়বো না নাভিন। সিনু আর আমার মাঝে আসলে তোকে আমি খুন করে ফেলবো। কয়েক মুহূর্ত জোরে জোরে নিঃশ্বাস নিয়ে সাজিদ নিজেকে সামলালো। তারপর বলতে লাগলো, সিনু পাখি, ইউ আর অনলি মাইন। তোমাকে শেষে আমাকেই বিয়ে করতে হবে। তাই বলছি, নিজের আবেগ নিয়ন্ত্রণে আনো, নাভিনের থেকে দূরত্ব বজায় রাখো। তুমি যদি বেশি বাধা দাও তাহলে দরকার পড়লে তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। এই শেখ সাজিদ হাসানকে তুমি এখনও চিনতে পারোনি। সাজিদ আরও কিছুক্ষণ শপে থেকে নিজের রাগ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো। রাগ তো কমছেই না, বরং পাল্লা দিয়ে বাড়ছে। সাজিদ নিজের চুল মুষ্টিবদ্ধ করে বসে থাকলো। রাত 1টার দিকে ও এলোমেলো পায়ে হেঁটে শপ থেকে বেরিয়ে গেল। তারপর বাইক চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মেয়েমের টি শার্ট আর ট্রাউজার পরে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। সাজিদের হঠাৎ এতটা রেগে যাওয়ার কারণ খুঁজতে ব্যস্ত ও। থুতনিতে দুহাত ঠেকিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে ও বলতে লাগলো, আমার নাম মেনে নাও ভাবি, আর ওই নাভিন ছেলেটার মাঝে কিছু কি আছে? হোয়াটেভার ভাই, মনে হয় কিছু শুনেছে এই বিষয়ে, তাই এতটা ফায়ার মুডে আছে। তো মন খারাপ জন্য বেঁচে গেলি রে সাহায্য বেবি, বেঁচে গেলি। হোয়াটেভার, নয়তো আজকে তোর করা আচরণের জন্য আমি এমন অভিমান করতাম যে বউ না এনে দেওয়া পর্যন্ত সে অভিমান ভাঙতাম না। বউয়ের কথা বলতেই ওর চোখের সামনে তানিয়ার মুখটা ভেসে উঠল। ও ধরপড় করে বিছানায় উঠে বসলো। তারপর চিন্তিত স্বরে বলতে লাগলো, এই রে, আমি শেষ। মিস ট্যান্টানার মনে হয় প্রেমে পড়ে গেল। হোয়াটেভার, দারুণ ঝামেলায় পড়ে গেল। তো প্রথমত ওই 7 জনী মহিলা আমার বউ হবে, দ্বিতীয়ত ওই পোড়া কপালের ছেলেটা আমি হব, এবং তৃতীয়ত ও সবচেয়ে স্ট্যান্ড কথা হচ্ছে মিস ট্যান্টানাকে আমি পটাবো কিভাবে? শেষের কথাটা মেহমেদ কাঁদো কাঁদো স্বরে বলল। গালে হাত দিয়ে ও দীর্ঘশ্বাস ফেলতে লাগলো। এমন সময় সিঁড়ি বেয়ে কারো ধূপধাপ পায়ের শব্দ কানে আসতেই ও চটজলদি বিছানা থেকে নেমে দরজা খুলল। সাজিদ গম্ভীর মুখে ওকে পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল। মেহমেদ কিছু বলার সুযোগই পেল না। নিজের রুমে যেতে ধরেও মেহমেদ পাশের রুমে চলে গেল। সাজিদ দরজা বন্ধ করে সবেমাত্র বিছানায় শুয়েছে, তখন এই দরজায় করাঘাত শোনা গেল। মেহমেদ নাটকীয়ভাবে বলতে লাগলো, সাহায্য বেবি, তুমি খেয়েছো? হোয়াটেভার, তুমি না খেলে কিন্তু আমিও কাল সকালে আর ভাত খাবো না।
সাজিদ লম্বা লম্বা পা ফেলে দরজা খুলে মেহমেতের গলা চেপে ধরে বলল। কি সমস্যা তোর বিয়াদব? তোকে বলিনি আমার সামনে আসবি না? মেহমেত সাজিদের থেকে নিজের গলা ছাড়ানোর চেষ্টা করতে করতে ক্ষীণ কণ্ঠে বলতে লাগলো। ছেড়ে দে ভাই, আমার কোনো দোষ নেই। হোয়াটএভার, শয়তান আমাকে কুবুদ্ধি দিয়েছিল, বলেছিল যে যা ওকে গিয়ে জ্বালিয়ে আয়, দারুণ মজা পাবি। সাজিদ গম্ভীর মুখে কয়েক পলক মেহমেতের ব্যথাতুর মুখের দিকে তাকিয়ে ওকে ছেড়ে দিল। ও ছেড়ে দিতেই মেহমেত গলা ধরে কাশতে শুরু করলো। কাশতে কাশতে বলল। তুই এত পাষাণ হয়ে গেলি কবে থেকে? হোয়াটএভার, নিজের এমন কিউট ছোট ভাইয়ের কেউ গলা টিপে ধরে? ভাগবি এখান থেকে, না আবার টিপে ধরবো। মেহমেত বড় বড় চোখ করে সাজিদের দিকে তাকালো। সাজিদকে বিশ্বাস নেই, তাই ও দৌড়ে নিজের রুমে চলে গেল। সাজিদ দরজা বন্ধ করে ব্যালকনিতে চলে গেল। ওর চোখে একটুও ঘুম নেই। সারাটা রাত ও ছটপট করতে করতে ব্যালকনিতে পায়চারি করেছে। এরই মধ্যে বেশ কয়েকদিন কেটে গেছে। আগের মতোই সব কিছু চলছে, যদিও সাজিদ আগের থেকে এখন আরেকটু বেশি রাগী হয়ে গেছে। সবাই বেশ সাবধানতার সাথে কাজ করে। মেহমেত ভীষণ চিন্তিত সাজিদকে নিয়ে, কারণ আগের মতো ও আর কাজে ফাঁকিবাজি করতে পারছে না। আজ হঠাৎ করে রিয়াদ চিনুদের শপে চলে আসলো। ওর দিকে তাকাতেই রাইমা আটকে উঠল। সদ্য 16 বছরে পা রাখা ছেলেটার মুখে অনেক ক্ষতের দাগ। রাইমা দৌড়ে ভাইয়ের কাছে এসে ওর মুখে হাত দিয়ে চিন্তিত গলায় বলল। এতটা আঘাত পেরি কিভাবে? কে তো পেরেছে তোকে? রাইমা চিৎকারে পাশের সব থেকে চিনু, রাইসা আর তানিয়া ছুটে আসছিল। রিয়াদকে দেখে ওদের মুখটা চিন্তায় ছেয়ে গেল, কিন্তু রিয়াদ ডন্ট কেয়ার ভাব নিয়ে একটা চেয়ারে গিয়ে বসলো। তারপর পায়ের উপর পা তুলে চেয়ারে হেলান দিয়ে ঠোঁটের কোণে রক্তটুকু মুছতে মুছতে বলল। কয়েকটা ছেলে আমাকে টিস করতেছিল। প্রথম সেটা আমি পাত্তা দিইনি, কিন্তু যখন আমার গায়ে ইটের টুকরা ছুঁড়ে মেরেছে তখন আর স্থির থাকিনি, গিয়ে ওদের প্রত্যেকে চাপা ফাটিয়ে দিয়েছি। শালার সাহস কত আমার সাথে ছ্যাবলামি করতে আসে। ইচ্ছা তো হচ্ছিল আরও 2 ঘা বসিয়ে দেই, মানবতা খাতিরে ছেড়ে দিয়েছি। শুধু তো তুই ফাটাসনি, তোকেও ফাটিয়েছে ওরা। আপু শোনো, প্রতিটি ক্লিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। সেই প্রতিক্রিয়া হিসাবে কয়েকটা চাটি খেয়ে এসেছি। এটা কোনো ব্যাপার না, কারণ ওরা বেশ মার খেয়েছে। রাইমা এস্তপায়ে ওর দিকে এগিয়ে গিয়ে ওর মাথায় চাটি মারতে মারতে বলল। এই নে, আমি সেই অভাবটুকু পূরণ করে দিচ্ছি। আপু ছাড়ো, ব্যথা পাচ্ছি। ভুলে যেও না আমি মাত্র মার খেয়ে আসলাম। সিনু আর তানিয়া এসে রাইমাকে আটকালো। সিনু ধমকে উঠে বলল। রাইমা কি করছিস? ও আহত হয়ে এসছে আর তুই কিনা ওকে মারছিস? তো কি করব আমি? কতবার বলেছি খারাপ ছেলেদের সাথে না মিশতে, ওদেরকে সবসময় এড়িয়ে চলতে। তবুও ঢ্যাং ঢ্যাং করে ওদের সাথে মিশতে যায় আর মারামারি করা শুরু করে। আমি মেশিন না আপু, তোমার কথা মতো ওদের থেকে আমি দূরত্ব বজায় রেখে চলি। কিন্তু ওরা আমাকে বাড়ি জ্বালাতন করতে এসেছিল। অনেকক্ষণ নিজেকে সঙ্গত রেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর সহ্য করতে পারিনি, তাই মেরে দিয়েছি বলদগুলোকে। রাইমা এখনও রাগী দৃষ্টিতে রিয়াদের দিকে তাকিয়ে আছে। তানিয়া ওকে ধরে অন্য একটা চেয়ারে বসিয়ে দিল। রাইসা দ্রুত ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসে রিয়াদের সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। তারপর ওর আহত ক্ষতগুলোতে লেগে থাকা রক্তগুলো টিস্যু দিয়ে আলতো করে মুছে দিতে লাগলো। তানজিদের বাইক এসে শপের সামনে দাঁড়ালো। ও 2টো টিফিন বক্স নিয়ে শপের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করে সামনে রিয়াদকে দেখতেই ওর ভ্রু কুঁচকে গেল। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল। এই ধরা সাপ আবার এসেছে রাইসার সাথে খাতির জমাতে। ভাইয়া তুমি? আম্মু পিঠা বানিয়েছে তোদের জন্য। তানজির টিফিন বক্স 2টো টেবিলে রাখলো। তারপর আর চোখে রাইসা আর রিয়াদের দিকে তাকালো। রাইসা রিয়াদকে যত্ন করা দেখে তানজিদের মাথা গরম হয়ে গেল। মুহূর্তেই মুখটা রাগে রক্তিম হয়ে গেল। বড় একটা শ্বাস ফেলে ও নিজের রাগ সামান্য সংবরণ করলো। তারপর সৌজন্যতার খাতিরে জিজ্ঞেস করলো। ওরা কি হয়েছে? এই আহাম্মক নিজের সামর্থ্য আর বুকের পাটা মানুষকে দেখানোর জন্য মারপিট করেছে। বেয়াদব কোথাকার। আপু আমার কোনো দোষ নেই। আপু? হ্যাঁ, এই মাথা মোটাটা আমার ছোট ভাই। কি? আমি তো ভেবেছিলাম 22-23 বছরের কোনো যুবক। সবাই এমনটা বলে, আমি বেশ এনজয় করি বিষয়টা।
হে শোনা, আমাকে মলম লাগাতে দাও ভাই। ওই বেয়াদবটাকে এত আদিক্ষেতা দেখানোর প্রয়োজন নেই। হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি হলে তবে খুশি হতাম। একদম বাজে কথা বলবি না। তোর ভাই আছে তো, তাই মর্ম বুঝিস না। আমাদের মতো একমাত্র সন্তান হলে বুঝতে পারতি। যা, তোকে আর ভাবতেও হবে না। রিয়াদ আজ থেকে আমার ভাই। তানজিৎ হতভম্ব হয়ে একটা চেয়ারে বসে আছে। নিজের নির্বুদ্ধিতায় ও প্রচণ্ড লজ্জা পেয়ে গেল। একটা বাচ্চা ছেলেকে কিনা ও হিংসা করতেছিল। সি, কি লজ্জার কথা। তার উপর সেদিন কি নির্যাতনটাই না করলো ছেলেটাকে। সি 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 সি। রাইসা রিয়াদের ক্ষতে মলম লাগাতেই ও সামান্য আর্তনাদ করে উঠল। তা দেখে রাইসা ওর ক্ষতে ফু দিতে লাগলো। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে রাইমা কেঁদে ফেলল। সবাই হতভম্ব দৃষ্টিতে ওর দিকে তাকালো। রাইমা কাঁদতে কাঁদতে বলল, মারামারি করতে কে বলেছিল? এখন যন্ত্রণাটা কে পাচ্ছে? নিজের একটু তো খেয়াল রাখতে শেখ। রিয়াদ বসা থেকে উঠে রাইমার দিকে এগিয়ে গেল। তারপর ওর হাত ধরে নরম কণ্ঠে বলল, কান্না করে না আপু, প্রমিস করছি আর কখনো মারামারি করব না। রাইমা উঠে রাইসার থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে নিজের হাতে রিয়াদের ক্ষতে মলম লাগিয়ে দিতে লাগলো। করুণ কণ্ঠে বলতে লাগলো, ইস, কতটা নির্দয়ভাবে মেরেছে। রাইমা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রিয়াদ পাংশুটে মুখে বোনের দিকে তাকিয়ে আছে। রাইসা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল, কাঁদিস না শোনা, আমরা গিয়ে দ্বিতীয় দফায় ওই ছেলেগুলোকে গাছের সাথে বেঁধে বেধরম পিটাবো। আর হ্যাঁ, রিয়াদের হয়ে পরকালে গিয়ে আমি ওই ছেলেগুলোর থেকে হিসেব নিব। অন্যের বোনের ভাইয়ের প্রতি কি ভালোবাসা, আর আমার বোনের দেখো, অন্যের হিসাব নিতে নিতেই জীবন পার করে ফেললাম। অকৃতজ্ঞ ছোট বোন, তোর স্বামী তোকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, দেখিনিস। ওর কথা শুনে সবাই হাসতে শুরু করলো। তানিয়া ক্ষুব্ধ চাউনিতে ওর দিকে তাকিয়ে বলল, আর তুমি বউই পাবে না। তুই বললেও পাবে না, না বললেও পাবে না, কারণ উনি চিরকুমার থাকার প্রতিজ্ঞা নিয়েছেন। ঠিক বলছি না চিরকুমার ভাইয়া? তানজিৎ শান্ত দৃষ্টিতে রাইসার আগ্রহ ভরা মুখটার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, সময় হলেই দেখতে পাবে। রিয়াদের ক্ষতে ভালোভাবে মলম লাগিয়ে দিয়ে রাইমা ওকে নিজ হাতে কেক খাওয়ালো। রাইমার চোখ এখনো ভেজা। রিয়াদ সন্তর্পণে সেটা মুছে দিল। তারপর পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ব্যঙ্গ করে বলল, এই এক মিনিট আপু, তুমি কোনোভাবেই এসব করো আমাকে হাত করতে চাইছো না তো? না মানে যে সব সময় আমাকে কিভাবে মারা যায় সেই অনুহাত খোঁজে, সে কিভাবে এতটা ভালো হয়ে গেল? সময় থাকতে বলে ফেলো তোমার মতলব কি। তুমি কি চাটু মেরে আমার সম্পত্তিও নিজের নামে লিখে নিতে চাচ্ছ নাকি? তাহলে বলে রাখছি, বেশি লোভী হওয়ার ভালো না আপু। শেষ দেখে যাবে আমার বউ বাচ্চা না খেয়ে পেয়ে মরে যাবে। রাইমা হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে আছে। তারপর নিজের মুখটা কঠিন করে ওর চুলগুলো সজোরে টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোর সাহস তো কম না, তুই আমাকে লোভী বলছিস? আর কি বললি? কে জানি না খেয়ে পেয়ে মরবে। অর্কট নিজে এখনো বাচ্চা নাকি দিয়ে সর্দি পড়ে, তার নাকি হবে বউ, আবার বাচ্চাও। বেয়াদব ছেলে। আপু ছেড়ে দাও, ব্যথা পাচ্ছি। এগুলো তো আমি তোমার মনে ভালো করার জন্য বলেছি। এসব বলে মন ভালো করবি? ব্যাককেন তোরে চড়িয়ে দাঁত ভেঙে দেওয়া উচিত। নিজের লুঙ্গিটা আজ পর্যন্ত সামলাতে পারলি না, আর ও চাচ্ছে বউ সামলাতে। লুঙ্গি আর বউ কি এক হলো? লুঙ্গি তো কোনো ছেলেরই সামলাতে পারে না, তাই না তানজিৎ ভাইয়া? তানজিৎ আহাম্মক হয়ে ওর দিকে তাকালো। ও মনে মনে কিছুক্ষণ আগেই বলতেছিল, আমি এত বড় হয়ে এখনো সামলাতে শিখলাম না, এই বাচ্চা ছেলে কিভাবে পারবে? এখন দেখছি রিয়াদ ওকেই জিজ্ঞেস করে ফেললো। এখন কি জবাব দিবে ও? কিছু একটা ভেবে তানজিৎ গলা খাকারি দিয়ে বলল, লুঙ্গির কথা বাদ, তুমি আপাতত পড়াশোনা নিয়ে ভাবো। বউ নিয়ে ভাবার বয়স তোমার এখনো হয়নি। আমার বউটা অনেক কিউট আর সুন্দরী হবে, আমি নিশ্চিত। ওর কথা শুনে সবাই ভড়কে গেল। তারপর হাসতে শুরু করলো। রাইমা সামান্য হেসে কণ্ঠটা গম্ভীর করে বলল, তোর বিয়ের ভূত তো আমি বাসায় গিয়ে নামাচ্ছি। অনেক হয়েছে, এখন বিদায় হয় এখান থেকে। ফ্রি ফ্রি সেবা আর কেক পেয়েছিস, এগুলো হজম হতেই তোর 1 মাস লেগে যাবে। তাই বলছি আর 1 সেকেন্ডও এখানে থাকবি না। রিয়াদ হাই তুলতে তুলতে চেয়ার থেকে উঠে পড়ল। তানজিদও উঠে পড়ল। তারপর রাইসার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল,
আর কিছু কিনিনি জন্য কি তুমি ফুল পেতে পারি না?